দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আমি আলোচনা শুরুতেই যেতে চাই জনাব নূর খান, আপনার কাছে। আপনি জানেন যে আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটু উত্তেজনা দেখা দিয়েছে। তো এই উত্তেজনা সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার কাছে একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে আমরা তো সবসময় বলি বাংলাদেশ ভারতের সম্পর্কটা হবে জনগণের সাথে জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর আগেও আমরা আসলে বৈরী সম্পর্ক দেখেছি, কিন্তু এরকমের সরাসরি জনগণ, দুই দেশের জনগণের ভিতরে বিরোধ বা একটা মারামারি কিন্তু আমরা দেখিনি। এইটা কি একটা নতুন মাত্রা যোগ করলো? দেখেন, আমরা যদি গত ২০-২৫ বছরের দিক তাকাই, তাহলে আমরা একটা জিনিস দেখব যে সীমান্তে দীর্ঘদিন ধরে বাংলাদেশি মানুষ কিন্তু সীমান্তে নির্যাতনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এই বিষয়ে যতবারই ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে ওখানে মারণাস্ত্র ব্যবহার করা হবে না এবং মৃত্যুর কারণ হবে এমন কোনো কাজ তারা করবে না, একেবারে সর্বোচ্চ পর্যায়েও তারা এই প্রতিশ্রুতি, এবং এই সংক্রান্ত চুক্তিও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বিষয়গুলিকে কখনোই সম্মান দেখানো হয়নি। আর সাম্প্রতিককালে যে বিষয়টা হয়েছে যে ওখানে কাঁটাতারকে কেন্দ্র করে এবং কিছু এলাকায় সীমান্তে এমন কিছু ঘটনা আমরা দেখেছি গত ১৫-২০ দিন ধরে। এবং তারপর আজকে যেটা দেখলাম যে দুই দেশের জনগণের ভিতর প্রচন্ড রকমের বাঘ বিতণ্ডা ইত্যাদি, এবং সেটা মারামারিও হয়েছে, মানে বাঘ ঢিল ছোড়াছড়ি হয়েছে এবং আহত হয়েছে বাংলাদেশি। তো এইটার মধ্য দিয়ে নতুন একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা যে এতদিন শুধু ভারত আমাদের অসম্মান করে, ভারত তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে এইভাবে বলেছি, এবং জনগণ তো জনগণের ঐক্যকে আমরা সম্মান জানাতে বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ভারতের সরকার এখন তার দেশের জনগণকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণের বিপক্ষে। আপনি যদি কিছুদিন আগের থেকে, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে যদি খেয়াল করেন, ভারতের মিডিয়াগুলি, সোশ্যাল মিডিয়া, মূল মিডিয়া ধারাবাহিকভাবে অপপ্রচার করেছে। ধারাবাহিকভাবে বাংলাদেশের এমন একটা প্রচার তারা চালিয়েছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গিরাই এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। হেন অপতৎপরতা নাই যেটা ভারতের মিডিয়াগুলো না করেছে। এবং তারই একটা অংশ আমি মনে করছি যে এখন সীমান্তে জনগণের সাথে জনগণের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে নস্যাৎ করে এমন বৈরী একটা সম্পর্ক তৈরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের সাথে যে বন্ধু প্রতিম একটা সম্পর্ক ছিল, মানুষের যে সম্মানজনক সম্পর্ক ছিল, যদিও এটা রাষ্ট্রে রাষ্ট্রে ছিল না, সেই জায়গাটিতে রাষ্ট্রের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে একটা নতজানু পররাষ্ট্র নীতির কারণে, একটা দাস সুলভ ভারতের আচরণগত কারণে এখানে সম্মানজনক বিষয়টা ছিল না রাষ্ট্রের। কিন্তু জনগণের সাথে জনগণের সম্পর্কটা খুব দৃঢ় ছিল। কিন্তু গেল ৫ই আগস্টের পর থেকে আমরা দেখেছি ভারতের কেন্দ্র, এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের ভিতরে মানুষ এক ধরনের অপপ্রচার এমনভাবে চালাতে লাগলো যে সেই অপপ্রচারকে মোকাবেলা করে যে সত্যকে উদ্ঘাটিত করা, সেই পথটি রুদ্ধ করে দিল। তারা ব্যাপকভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস বলি, সাম্প্রদায়িক দাঙ্গা বলি, এই ধরনের অপপ্রচার চালিয়েছে। এবং ছাত্রদের সেই আন্দোলনকে তারা কালিমা লেপনের চেষ্টা করেছে। বাংলাদেশের স্বৈর শাসককে তারা আশ্রয় দিয়েছে। ফলে মানুষের ভিতর কিন্তু একটা ক্ষোভ ছিল। এখন যেটা নতুনভাবে আমরা দেখছি যে ভারতের বিশেষ করে বর্ডার এলাকায় যে সমস্ত নাগরিক আছে, তারা বাংলাদেশের বর্ডার এলাকার নাগরিকদের উপর প্রচন্ড মারমুখী আক্রমণ শুরু করেছে। ঠিক এই জায়গাটা আমাদের সরকারের আসলে করণীয় কি আমি জানবো। আমি একটু রুহিন হোসেন প্লিজ আপনার কাছে জানতে চাই যে এই জনগণের সাথে জনগণের সম্পর্ক যদি বৈরিতার দিকে চলে যায়, এটা দীর্ঘমেয়াদীতে একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। ধন্যবাদ আপনাকে। আপনার একেবারে সরাসরি বললে তা তো বটেই। প্রভাবটা তো কি পড়বে সেটা যদি বলি, আপনি যেটা সূচনা করলেন যে আমরা জনগণ টু জনগণের বন্ধুত্ব চাই, তো অনেক সময় উপরে যখন রাষ্ট্রের বলতে তার আমি বলি ক্ষমতাসীনদের কথা মিন করতেছি, তারা এমন যে ভূমিকা রাখে, বা ব্যবসায়ীরা তারা এমন ভূমিকা রাখে, তাতে করে জনগণের
কি বলবো, জনগণ টু জনগণ সম্পর্কটা তলানিতে চলে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু সেইটা যদি মেলা বৈরী হয় তাহলে তো আরো সংকট তৈরি করে, সুতরাং সেটা তো আছেই এখন। এবং আমরা উদ্ধারটা করতে চাই কোনটা, যে উদ্ধারটা করতে চাই যাতে পিপলস টু পিপল সম্পর্কটা যাতে ঠিক থাকে। ইন্ডিয়ার সাথে নানা কারণে আছে, আমি একটু পরে বলবো। তার আগে একটু আমার বলি যে ঘটনাটা আজকে আমরা জানলাম এবং এটা হচ্ছে, আমার খুব ছোট্ট সহজ করে যদি বলতে চাই তাহলে আমি যেভাবে বুঝি তাতে হচ্ছে, দেখবেন যে অনেক দিন ধরে সীমান্ত অঞ্চলেতে এগুলো ছিলই, এবং ওইদিকে তাদের যারা পাহারা দেয় তারা, আমাদের কৃষকরা, ক্ষেত খামার এগুলো আছে। কিন্তু বিগত সরকারের সময় এমন একটা গুমোট আবহাওয়া ছিল যে কিছু আমাদের দিকে করলেও যেন বলা যেত না, কারণ আমাদের সরকারের দিক থেকে মন্ত্রী এবং অন্যরা এটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, এই ধরনের এমনকি অনেক সময় এমন কথা বলতো সেটা যেন আমাদের স্বার্থ না করে তাদের স্বার্থ রক্ষা করে। স্বামী স্ত্রীর সম্পর্ক সেরকম আমরা এইটার জন্য যে এরা ওইটা গেছে করবে কি, আমি এই জায়গায় স্পেসিফিক এটা করতো। তার মানে অপরাধটা যেন সবকিছু আমাদের। আমরা যখন বলতে চাচ্ছি অপরাধী হলে বুকে মাথায় গুলি করবে কেন, পায়েও তো গুলি করতে পারে, ধরতেও পারে, তখন হয়তো বলতে পারতো না। কিন্তু আমি বলতে চাইছি তাতে করে দীর্ঘদিন আমাদের দেশের মানুষও ক্ষুব্ধ হয়েছিল। 5ই আগস্ট পরে সেটার একটা বাস্ট আউট হয়েছে, সেটা একটা জিনিস আছে। এমনকি আমার দূরের অবজারভেশন, কারণ আমরা তো আর কলকাতায় যাওয়ার সুযোগ নাই, যাইনি, বা ভারতেও যেতে পারিনি। আমার দূরের অবজারভেশন এবং আমাদের পরিচিত জনরা আছে, মাঝে মধ্যে যতটুকু কথা হয় তাতে আমার মনে হয়েছে বাংলাদেশের 5ই আগস্টের পরের ঘটনাবলী সম্পর্কে ওদের কিছু মিডিয়া, সব মিডিয়ার কথা আমি বলবো না, তাদের যে উগ্র প্রচার, সেইটাকে অনেক ভারতের সাধারণ মানুষ এটাকে বিশ্বাসী করে। এটা তার একটা ডেঞ্জার। তার আগে যেটা এত করতো বলে আমার জানা নেই, আমি নিজেই গেছি এবং দু একটা জায়গায় আমাদের নানা কারণে যোগাযোগ আছে, কিন্তু সেই মানুষগুলোকে তাদের এই মিডিয়াগুলো একটা বিশ্বাস করিয়ে ফেলেছে। তাহলে দেখেন দুই দেশের জনগণের, আমরা এতদিন বলতাম যে একটা ওই দেশের সরকার বা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হবে, রাষ্ট্র একটা দলের সাথে কেন রক্ষা করে? ওই দেশের বড় লোকরা, আদানি, তারা সে হয়তো তার কি বলে ব্যবসার স্বার্থে রক্ষা করে, তার সাথে জনগণের সম্পর্ক নাই। কিন্তু এই দুই দেশের জনগণের বৈরী সম্পর্ক হলে এটা উদ্ধার করা তো আরো কঠিন। তো ভারতের সাথে যে কারণে আমাদের দরকার, মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী, অভিন্ন কিছু ঐতিহ্য আছে, সংস্কৃতির এই ধারা আছে। তারপরে মনে রাখতে হবে যে এইখানে আমাদের অনেক আত্মীয়তার সম্পর্ক আমাদের বহু জনগোষ্ঠীর। মনে রাখতে হবে একেবারে প্রতিবেশী। মনে রাখতে হবে আমাদের বাইরেও সাম্রাজ্যবাদী দেশ আছে, তখনও তারা যদি কোনো ধরেন আমাদের এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের একটু উপ আঞ্চলিক যোগ আঞ্চলিক করে তুলতে হবে। স্যারকে আমরা তৈরি করেছিলাম না? এগুলো তো লাগে, পার্শ্ববর্তী দেশে নানা জিনিস লাগে, কিন্তু সেইটার একটা রক্ষা কবচ থাকে যে সরকাররা সংকট করলে পিপুলস টু পিপুল সম্পর্কের মধ্য দিয়ে বা প্রগতিশীলরা প্রগতিশীলদের সম্পর্কের মধ্য দিয়ে জিনিসটা উইন ওভার করা যায়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেইটা তো এই বৈরিতে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আসলে এই পিপুলস টু পিপুল সম্পর্ক তুলে আনার ক্ষেত্রে একটা সংকটজনক পরিস্থিতি নিয়ে আসবে। তো এই জন্য আমরা তো মনেই করি যে নিশ্চয়ই আমাদের সরকার, হ্যাঁ অবশ্যই এই নতজানুটাকে আমাকে মেনে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলতে হবে, কিন্তু একই সাথে এই প্রতিবেশী দেশের সাথে যাতে সংকট না বাড়ে সেটা সমাধানের জন্য নানা ভূমিকার জায়গায় যাওয়া দরকার। কি রকমের ভূমিকা নিতে পারে? আচ্ছা, এই পয়েন্টটা বলি, তারপরে বলি আমি কেন আগে ভিত্তিটা এটা বিবেচনা করি। এটা মনে রাখতে হবে যে এখনকার ভূ রাজনৈতিক কারণে ভারত একটা আধিপত্যবাদী দেশ হিসাবে তার বুর্জোয়া গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী আমাদের উপরে নানা আধিপত্য বিস্তার করতে চায়। রিসেন্টলি রাজনৈতিক আধিপত্য নগ্নভাবে বিস্তার করেছে, এটা আমাদের সবই জানা। কিন্তু এর বাইরেও অন্যান্য দেশ, সাম্রাজ্যবাদ এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের নানা জায়গা আমরা জানি নানা কারণে কিন্তু ভূ রাজনৈতিক কারণে আমাদের উপর প্রভাব বিস্তার করতে চাই। সেই সমস্ত কারণে হইলেও কিন্তু প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা আরো পজিটিভ রাখার দিকে যেতে হবে। এখন এটা বললেন কিরকম, সেটা আমার কথা সোজা, যে আমরা তো নতজানু হয়ে করব না। আমাদের যে সাধারণ যে নিয়ম আছে, যে আমাদের এখানে কোনো কিছু করতে গেলে পরস্পরের ওই যে কি পতাকা বৈঠক করে, মানে একটা সহজ বোঝার জন্য বলতেছি, এইগুলো অব্যাহত রাখা, আমাদের জন্য ডায়লগগুলো ওপেন রাখা, কিন্তু আর দৃঢ় থেকে আমাদের নিজস্ব স্বার্থ দৃঢ় থেকেই এই কাজগুলো করা, যাতে কখনো আমাদেরকে কেউ বলতে না পারে যে তোমরা ওই অর্থে যে তোমরা তো এই আচরণটা আর একটু সফট করতে পারতা। কিন্তু আমরা নতজানু হব না, আবার মনে রাখবো আমরা আবার মারদাঙ্গা মোড়েও যাব না। এইরকম জায়গায় রেখে আমাদের নিজস্ব মানে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার
অতন্ত্র প্রহরী হিসাবে সরকার এবং অন্যের পক্ষ থেকে সেই কাজটা করতে হবে বলে মনে করি। একই সাথে এটা আমরা পুরনো যে কথা এটাও বলতে হচ্ছে যেটা পারস্পরিক। এইখানে বিভিন্ন প্রগতিশীল দলগুলো, কালচারাল অর্গানাইজেশনগুলো এবং মানুষের সাথে মানুষের, এই দেশের যারা আছে ওই দেশের যারা আত্মীয়তার সম্পর্ক আছে, যাতে করে ভুল তথ্য আদান প্রদান না হয়। এটা আমার কাছে একটা বড় বিষয়, যে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। আমি জাস্ট একটা ছোট কথা বলে শেষ করি আপনাদেরকে, যেটা অনেকেই জানেন সবাই, আমি নাম হয়তো বলছি না কারণ এরকম অনেক ঘটনা আছে। আমাদের একটা জেলায় যখন ঘটনা ঘটলো, আমাদের প্রথমে এখানে একেবারেই অস্বীকার করা হলো অনেক ঘটনায়। এমনকি ভারত থেকে এটা নিয়ে দেখা গেল যে প্রচার করা হলো কিছু সত্যমথ্য বিলায়। কিন্তু আমি ধন্যবাদ জানার জন্য কথাটা বলেছি। আমরাও প্রথমে একটু বায়াসড হলাম, মানে প্রকৃত ঘটনা আমরা পাচ্ছিলাম না। আমি সাথে সাথে আমার দলের একজন না 3 জন প্রতিনিধি পাঠালাম এলাকায়, যে দেখলাম যে প্রকৃতভাবে ঘটনা ঘটেছে এবং পরের দিনও আরেকটা জায়গায় ঘটেছে। আমি সাধারণত আমরা যেটা করি না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওনাকে যে উপদেষ্টা, একেবারেই জরুরিভাবে দেখা করার কথা বললাম। ওনার সাথে আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই। অল্প সময় হলেও পরের দিন দেখা করার গেলাম, আগের দিন রাতে খাওয়ার পরে উনি যাওয়ার সাথে সাথে বললেন যে আপনাদের, আমি সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম ওনার পিএসকে, বলেন যে ডকুমেন্ট আমি পেয়েছিলাম এবং সকালে আপনি আসার আগে আমি এসপির সাথে কথা বলেছি, আমরা জিনিসটা দেখব। এবং আমরা দুপুর নাগাদ খবর পেলাম এখানে কিন্তু 4 জন অ্যারেস্ট হয়েছে। তারপর ওনাকে আমি যখন গেলাম তখন আরেকটা জায়গার কথা বললাম যে আপনার সাথে আমি, তারপরেই গতকাল বিকালে রাতে এই ঘটনা ঘটছে, একেবারে অথেন্টিক নাম দিয়ে যখন বললাম, বললো যে বলেন তো, একেবারে আমি 10:30 11টার কথা বললো যে এই খবর তো আমি জানি না ভাই, জানি না। পিএসকে বললো তাড়াতাড়ি বিষয়টা দেখেন তো, এই সমস্ত বললেন। আমি বিকাল সন্ধ্যায় যে এলাকার কথা বললাম ওই এলাকা থেকে আমার কাছে ফোন আসলো, কারণ এটা মিডিয়াতে দেখছে যে গিয়েছিলাম, কথা বলেছিলাম, বলে যে না ধন্যবাদ জানাই, এখানে যৌথ বাহিনী তাদের ভাষায় অভিযান চালাচ্ছে এবং যারা ক্রিমিনাল তাদেরকে গ্রেপ্তার করেছে। তা দেখেন, আমি তো এটাকে পজিটিভ দেখি এবং আমি তো আমার জনসভায় আমি ধন্যবাদ জানিয়েছি যে ওনার ব্যাপারে অন্য কথা থাকতে পারে কিন্তু জানার সাথে ভূমিকা নিয়েছে। এবং আরেকটা ছোট ঘটনা হলো কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা তার এবং আরো একজন মুক্তিযোদ্ধার ছবিতে কালি লেপন করেছিল, যারা এই যে আমাদের দেশেই স্বাধীনতা বিরোধী শক্তি, সেইটা আবার আমাদের বামপন্থী মোদেরা মুছতে গেছিল, তাকে আমাদের এই বন্ধুদেরকে মেরে একেবারে যাচ্ছে তাই করছিল। এইটা ওনাকে জানানোর পরেই এইটা উনি হাত দিয়েছিলেন এবং এনডিসি সাহেব তিনি কিন্তু এই যে যিনি এই করছে তার সাথে দেখা পর্যন্ত করছে। তা আমি বলছি, আমরা যদি অস্বীকার না করে প্রকৃত ঘটনায় আমরা ভূমিকা নিতে পারি, তাহলে কেউ অপপ্রচার সুযোগ পাবে না, আর আমার নতজানিত থাকবে না। এবং তাদেরকে তো বুঝতে হবে 5ই আগস্টের পরে আগের সেই সময় আর নাই। আমি বলছি এইভাবেই যদি আমরা যেতে পারি তাহলে আমরা উইনওভার করতে পারবো। জনাব নূর খান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে শুধুমাত্র নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার কারণেই কি এই ঘটনাগুলো ঘটছে, না এই সরকারকে একটা বেকায়দা ফালানোর একটা পরিকল্পনা রয়েছে ভারতের? দেখেন, আমরা যদি গত 20-25 বছরকে বিবেচনায় নেই তাহলে খুব স্পষ্ট যে ভারত আমাদের সাথে যে আচরণগুলো করেছে এটা বন্ধুপ্রতিম ছিল না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং যেহেতু বন্ধুপ্রতিম ছিল না, 5ই আগস্টের পরে কিন্তু আমরা আমাদের মর্যাদাটা বুঝে নেওয়ার চেষ্টা করছি, আমাদের অবস্থানকে সংহত করার চেষ্টা করছি। এটিও কিন্তু স্বাভাবিকভাবে ভারত হঠাৎ করে এই বিষয়টাকে মেনে নিতে পারছে না। আর আমরা এমনই এক জাতি, এমনই একটা দেশের নেতৃত্ব পেয়েছিলাম বিগত দিনে স্বৈরাচারের যে আমলটা, যে ভারতের একজন পররাষ্ট্র সচিব এসে আমাদের রাজনীতিতে মাথা গলিয়েছে। এটা কিন্তু কল্পনার বাইরে এবং এটা প্রকাশ্য ছিল। সুজাতা সিং এর যে ঘটনাগুলো, এটার মধ্য দিয়ে, এবং আপনি অবাক হয়ে যাবেন, এই গেল নির্বাচনের সময় ফ্যাসিস্টদের যে সর্বশেষ নির্বাচন, সেই সময় আমরা কি দেখলাম, বাংলাদেশের কয়েকটি নির্বাচনী এলাকার থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা অনেকেই বলেছে আমরা ভারতের আশীর্বাদ পুষ্ট ক্যান্ডিডেট। কখন এটা বলতে পারে? যখন ক্ষমতায় যারা থাকেন এবং সেই দলের লোক যখন পা চাটে অপর কোন দেশের, একেবারে শব্দটা এরকম। এবং আমাদের রাজনীতিবিদদের অধিকাংশের ভিতর একটা ধারণা জন্মেছিল যে বাংলাদেশে ভারতের আশীর্বাদ ছাড়া বা ভারত যদি আমার পক্ষে অবস্থান না নেয় তাহলে আমার পক্ষে রাষ্ট্র ক্ষমতা যাওয়া বা পরিচালনা করা সম্ভব না, এরকম একটি ধারণার ভিতরে কিন্তু আমাদের মনোজগতে কিন্তু আমাদের ছিল। এটাকে আমরা অস্বীকার করতে পারি, অনেকেই বলে ফেলতে পারি যে না আমাদের এটা ছিল না, কিন্তু প্রত্যেকটা দলের প্রায় অনেকেই এই জিনিসটা মনে করতেন। এবং সেই মনে করার মধ্য দিয়ে ভারত কিন্তু চূড়ান্তভাবে আপনার সুযোগগুলি নিয়েছে। আপনার সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কিন্তু ভারতের
ব্যবসায়ীদের যোগাযোগ ছিল কোনো না কোনোভাবে, সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এমনকি ভারতের রাজনীতিবিদ যারা ছিলেন, প্রেসিডেন্টের সন্তান থেকে শুরু করে অনেকেই বাংলাদেশের বিভিন্ন ব্যবসার মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। আবার আমাদের দেশে অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় নেতার ভারতের পাকঘরে পর্যন্ত যেতেন, এটা আবার খুব গর্বের সাথে বলতেন। হ্যাঁ, সম্পর্ক থাকতেই পারে বাংলাদেশের মানুষের সাথে ভারতের, বিশেষ করে বাঙালির সাথে তো একটা সম্পর্ক ছিল, এবং এই বাংলা ওই বাংলার অনেক বিয়ে শাদী এটা ওটা হয়েছে। কিন্তু সেইটা যখন সম্পর্কটা থাকে তেতো সম্পর্কের ভিতরে কিন্তু গর্ব করে বলার কিছু নেই, বা গর্ব করে ওই সম্পর্ককে দৃঢ় রাখারও কোনো দরকার নেই। তার মানে হচ্ছে যে ও যেমন আপনার কাছ থেকে সুযোগ নিয়েছে, আপনিও ক্ষুদ্র হলেও আপনিও আপনার ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছেন। কত বড় দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে, আমি ভারতের আশীর্বাদ পুষ্ট ক্যান্ডিডেট, এটা পত্রপত্রিকায় পর্যন্ত আমরা দেখেছি, এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই জন্য তাকে কেউ নিন্দাও জানায় নাই, কেউ কৈফিয়ত তলব করে নাই, এবং সে ক্যান্ডিডেট ছিল কিন্তু আওয়ামী লীগেরই। এই হচ্ছে গত 15-16 বছরে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কের নমুনা। এইখান থেকে কি রাতারাতি বেরিয়ে আসা সম্ভব এখন? এখান থেকে একটা জিনিস তো হয়ে গেছে যে হ্যাঁ, আমরা আমাদের সম্মানজনকের বাইরে আমাদের সম্পর্ক থাকবে না, এই যে একটা স্ট্যান্ড নিয়ে ফেলছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি জানি না এই স্ট্যান্ড কতদিন বহমান থাকবে, কিন্তু এটা থাকা উচিত, এটা থাকা উচিত। বাংলাদেশের সব রাজনীতিবিদদের এই জায়গায় একমত হওয়া উচিত। ইয়েস, সৎ বেশি সুলভ সম্পর্ক আমাদের থাকবে, মর্যাদাপূর্ণ হতে হবে, তার ভিত্তি হবে ন্যায্যতা, কিন্তু নতজানু বা দাস সুলভ না, বা বড় ভাই সুলভ না। তো এই যে খুব দুঃখ লাগে যখন একজন রাজনীতিবিদ চিন্তা করে যে ভারতের আশীর্বাদ ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না এবং ক্ষমতায় যাওয়া সম্ভব না। সেটা তো অধিকাংশ, আপনার কি মনে হয় যে এই ধারণাটা অধিকাংশ রাজনৈতিক দলই আসলে করে, যে ভারতের প্রভাব ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব না? টিকে থাকা সম্ভব না, যাওয়া সম্ভব না, স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব না। ছোট ছোট দলগুলি তো আর ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে না, তারপরও তারা এটা মনে করে। তাহলে যারা রুহিন হোসেন প্রিন্স, যদি রাজনীতিবিদদের ভিতরে এই ধারণাটা থাকে, তাহলে আপনি আসলে সিনারিও চেঞ্জ করবেন কিভাবে? না, একটা উনি ঠিকই বলেছেন, কিন্তু রাজনীতিবিদ সবার না, এটা প্রথম মনে রাখতে হবে। এইটা যারা শুধুমাত্র, আমাকে যদি বলেন, আমাদের বিশ্লেষণটা এরকম, যারা পাওয়ারটাকেই প্রধান মনে করে, পাওয়ার ছাড়া কিছু নাই। কথার কথা, পাওয়ার তো আমরাও যেতে চাই, কিন্তু যাইতে চাই কি জনগণের রায় নিয়ে। জনগণের রায় কি নেব? হ্যাঁ, সেই রায়, এবং নেব যে আমি আমার যে জেনুইন, আমার যে কর্মসূচি সেইটাকে ধরে। আমি কোনো তথাকথিত জনতুষ্টিবাদিতা না, কোনো অন্য মাধ্যমে যেতে চাই না, ভিক্ষা না, কারেক্ট। এই তাহলে এই জায়গাতে আপনি এই জিনিসটা যদি না রাখা যায়, তাহলে যে কিছু করা যাবে না। আমার ধারণা এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা উনি কারেক্টলি বলছেন, আমি আগেও তো বললাম 5ই আগস্টের পরে সিনারিও ভিন্ন। এই জায়গা থেকে বাংলাদেশ, আমার ধারণা, আমরা যে ধারায় আছি এই ধারা ঠিক রাখতে পারলে, মানে আমি কথার ধারা বলছি, যে তাহলে আমরা ফিরবো না। যদি কেউ ফিরে আসে, কথার কথা, ক্ষমতায় কেউ যাওয়ার পর আবার এই চাটুকারিতে এই ধারা যায়, মানুষই তাদেরকে রিজেক্ট করবে, এই অন পয়েন্টে রিজেক্ট করবে। আমার বুঝতাই হয়েছে পরিষ্কার, কারণ আমাদের পরিষ্কার কথা, দেখবেন যে আমাদের সাথে ওই দেশের বামপন্থী মুখদের একটা সম্পর্ক আছে, থাকবে। আমরা পিপলস টু পিপল সম্পর্ক চাই, কিন্তু নত জানুতা কখনো এটা গ্রহণযোগ্য আমাদের কাছে হয় না। আমরা বরাবরই বলে আসছি, তাদের আধিপত্য অবস্থান কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু রিসেন্টলি তাদের অন্য ঘটনার মধ্যে দুইটা জিনিস আরো সামনে এনেছিলাম। একটা হচ্ছে যে আলোচনাটা আসছে, যে দেখবেন যে ব্যবসায়িক সম্পর্কে এমনভাবে চলে আসছিল, অতীত দিনে নাই, সেটা অবশ্য আমাদের রাজনীতিতে স্বাভাবিক ছিল, কারণ ওই দেশের বুর্জুয়া গোষ্ঠী, তাদের বড় মার্কেট এইখানে, তাদের আধিপত্যের জায়গায় এই জায়গাগুলো তারা করবে, সেটা আমরা দেখেছি এই জায়গায়। আরেকটা ঘটনা হয়েছে, নির্বাচনে এই ধরনের নগ্ন হস্তক্ষেপ দৃশ্যমান, কল্পনা করা যায়? ওরা যেমন ওই যে সুজাতা সিং বললেন কি, এরশাদ সাহেবকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সহ যেটা করলেন, আর এইখানে যদি আমি ভুল না করি মেহেরপুর অঞ্চলের প্রার্থী, তিনি এরকম কথা বললেন, কোনো আমরা ভূমিকা নিলাম না। মানে পরিস্থিতিগুলো এরকমের ছিল। কিন্তু আমি বলছি এই জায়গা থেকে, হ্যাঁ, এক একটা হয় কি, ওই যে একটা গ্রামের মানুষ বলে না, যে যখন এরকম হয় লক্ষ লক্ষ উপরে ওঠে কিন্তু পড়ে যায়।
তো পড়ে যাওয়ার সময় এটা হয়তো গাছের কথা বলছি আমরা, কিন্তু মানুষের মধ্যে অন্ততপক্ষে আত্মমর্যাদাশীল যে জায়গাটা হয়ে উঠেছে, আমার ধারণা বাংলাদেশে এটা এখন যেখানে আছে এর থেকে দ্রুত কেউ যদি পিছুটান দেয় তাহলে জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং আমার বুঝ হয়েছে, আমি বুঝ হয়েছে বলবো কারণ ভারতের শাসক গোষ্ঠী বন্যদের সাথে এখন তো নানা কারণে যাওয়া আসার সুযোগ নাই। আমরা আমাদের বন্ধুদের সাথে যখন লেফট বন্ধুদের সাথে কথা বলি তাদেরও আমরা উপলব্ধি তো আগেই ছিল, দেখি আমরা অন্যদেরও আমার বিবেচনায় যদি ভারতের মিনিমাম সেন্সেবল মানুষ হয় এবং রাষ্ট্র ক্ষমতার লোক হয় তাদেরও উপলব্ধি করতে হবে এইভাবে চলবে না, চলতে পারে না। এবং কেউ যদি চালাতে চায় তাহলে আরো বেশি ক্ষতিকর হবে, তাদের জন্য ক্ষতিকর হবে। এই যে সামগ্রিক ঘটনায় এটা কি মনে হয় ভারত হয়তো অনেক বড় দেশ, অর্থনীতি অনেক বড়, কিন্তু বাংলাদেশের সাথে এখন যে বৈরী সম্পর্ক যাচ্ছে তাতে ভারতের ইকোনমি অন্যগুলোর উপরে প্রভাব পড়ছে না? পশ্চিমবঙ্গে তো অনেক প্রভাব পড়ছে শুনছি, এটা মনে রাখেন, এটা প্রভাব পড়ছে। বরঞ্চ আমরা যদি আরো কতগুলো জায়গায় আমাদের ইকোনমিতে, আমি বলছি উৎপাদন এবং অন্যান্য জায়গায় আরো আত্মনির্ভরশীলতা দাঁড়াইতে পারি তাহলে দেখবেন কি প্রভাব পড়ে। এবং সেই জায়গাটায় যাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা নিতে হবে। আমরা গরুর মাংস নিয়ে গরু নিয়ে দাঁড়িয়েছে না, আমরা কথার কথা এখন যে সমস্ত বিষয়গুলো আছে, আমি জাস্ট একটা উদাহরণ মুখে আসলো বলে বলি, ধরুন পেঁয়াজ থেকে অনেক কিছুর উপরে নির্ভরশীল, কিন্তু এই দুঃখের কথা বলতে হয়তো এই এজেন্ডা এখন না। এইবার তো দেখলাম পেঁয়াজের সময় আমাদের প্রায় 1 কোটি টাকার উপরে সাবসিডিতে যে পেঁয়াজ বীজ দিয়েছিল 34 লক্ষ মেট্রিক টন, 34 লক্ষ কৃষকের কাছে, ওইটা কিন্তু পেঁয়াজই হয় নাই, যার জন্য 35 কোটি টাকার ক্ষতি হয়েছে। তা কথার কথা বলছি, আমরা যদি এখানে প্রণোদনে আরো অনেকগুলো কাজ করতে পারি আমরা কিন্তু অনেক জায়গায় আত্মনির্ভরশীলতা দাঁড়াতে পারবো। তাতে দেখবেন যে ইকোনমিতে যত সহজ মনে করছে সেটা হবে না। পার্শ্ববর্তী দেশের গুরুত্বটা আমরা তো নানাভাবে জানি, এইগুলো হয়। এই যে এখান থেকে মানুষজন যেত তার একটা স্থানীয় ইকোনমি আছে না, যার জন্য এই যে কলকাতার আমরা টেলিভিশনে যেটা দেখছি, কিন্তু এটা আমাদের কোনোটা কাম্য না। কিন্তু আমি বলছি তারা উপলব্ধি করবে যে অন্যায্যতার ভিত্তিতে কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম যদি আমি বলি, তাহলে হবে না। আপনি ছোট আঞ্চলিক দু একটা টিভির গণমাধ্যমের রিপোর্ট নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে, এই আলোচনাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে? আমাকে এটা একেবারে ব্যক্তিগত অভিমত, যদিও আমি এটা পুরো অভিমত দেওয়াটা যথাযথ কিনা জানি না, কারণ ইন্ডিয়ান এই সব টিভির খবর দেখার সুযোগ আমার নাই বা দেখার অত সময়ও নাই। অনেকে তারা আমাদের সাথে কথা বলতে চাইছে, আমি একটু বলি, যেটা আমরা বলার দরকার ছিল এটা অ্যাভয়েড করেছি এই কারণে যে বললে দেখা গেলো মিসকোট করবে, পুরোটা কথা বলবে না। কিন্তু এইটাকে আমরা গুরুত্ব আমাদের দেওয়ার নাই, কিন্তু পাল্টাটা প্রচারের জরুরি আছে ভাই। ন্যায্যতা আমি বলছি, কোনো তথ্য যাতে আমরা হাইড করব না, আমরা জেনুইনটা বলবো। এটা না হলে হচ্ছে কি, এমনিতে আমরা প্রচার করলে ভারত তো আমাদেরটা দেখতে পায় না, আমরা তাদেরটা যত দেখতে পাই, কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের প্রকৃত তথ্য ওই দেশের জনগণের জন্য আমি বলছি। অনেকে ধরেন যারা ক্ষমতায় আছে তারা অনেক সময় পরিকল্পিত করবে, আপনি অনেকটা পারবেন না, কিন্তু জনগণ বা ওইখানে যে বৌদ্ধ মহল, ওইখানে যে যারা চিন্তক, একটু প্রগতিশীল মহল, তাদের কাছে যাতে যথাযথ তথ্য পাঠায়, তারাও যাতে আমাদের পক্ষে এখানে করতে পারে। জানেন তো অনেকেই কিন্তু আমাদের পক্ষে কথা বলছে, তাহলে সেই জায়গায় তারা যাতে বায়াস না হয়, তারা যাতে ভুল তথ্য না পায়, সেই কাজটা আমাদের আরো গুরুত্বের সাথে করতে হবে। আমি জানি না এই যে কথায় কথা বললো যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমি জানি না আমাদের দেশের পক্ষ থেকে কোন টিম এটা মানে আপনার হইচই করে যাইতে হবে, নট দ্যাট কলকাতা সহ অন্য জায়গায় যে ওইখানে কেন প্রগতিশীল মানুষ অন্যদের সাথে কথা বলবে না, ওইখানে যেন মিডিয়ার সাথে কেন কথা বলবে না, কারণ এগুলো আমি বলছি কথা সেগুলো হয়তো কলকাতার প্রতিনিধি যারা আছে বিভিন্ন টেলিভিশন পত্রিকা তারা হয়তো বলছে। জনাব নূর খান, আপনি বলছিলেন যে দুই দেশের সম্পর্কটা আসলে মর্যাদাপূর্ণ হতে হবে এবং অনেকেই বলে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এখন চোখে চোখ রেখে আপনি যখন কথা বলবেন তখন তো সে আরো বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে, সেইটা মোকাবেলার সক্ষমতা কি আমাদের রয়েছে? এই সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। কিভাবে? যেমন ধরেন এই যে একটু আগে পেঁয়াজ, গরু ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা হলো, আমরা কোন জায়গাগুলিতে তাদের উপর নির্ভরশীল সেই জায়গাগুলি আমাদের স্বনির্ভর হওয়ার চেষ্টা করা। আমি ভাই গালাগালির পক্ষে না, আমি আমাকে প্রস্তুত করার পক্ষে। প্রয়োজনে প্রতিটি মানুষ প্রশিক্ষণ নেবে, দেশ রক্ষার জন্য সামরিক প্রশিক্ষণ যদি প্রয়োজন হয় সেটা নিয়ে নেবে। দ্বিতীয় হচ্ছে আমরা যাতে পরমুখী না হই, পরের উপর নির্ভরশীল না হই, সেইভাবে আমাদের অর্থনীতিটাকে গড়ে তোলা। যদি সেটা গড়ে তুলতে পারি, দেখেন ভারত কিন্তু অনেক সুবিধা আমাদের কাছ থেকে নিয়েছে, আমরা যে সুবিধাটা পেয়েছি তার চেয়ে অনেক গুণ বেশি কিন্তু ভারত আমাদের কাছ থেকে নিয়েছে। এখানে ন্যায্যতার বিষয়টা ছিল না। আপনি করিডোরগুলি খেয়াল করে দেখেন, আপনি রোডস ট্রান্সপোর্টেশন এবং ট্রেন কমিউনিকেশন যদি খেয়াল করেন, নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে যে যোগাযোগ, অর্থনৈতিক যে ব্যবস্থাপনা যদি খেয়াল করেন, তাহলে ভারত কিন্তু কোনো অংশে কম কিন্তু নির্ভরশীল না আমাদের উপর।
আমরা এমন কিছু চুক্তি, এমন কিছু অবস্থা নিজেদেরকে বলতে পারেন যে ওদের ট্রাপের ভিতর পড়েছি, বা ওদের সাথে সঠিকভাবে আমরা মানে ওদের কাছে সঁপে দেওয়া যে ঘটনাগুলো, এই জায়গা থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে পারতাম, তাহলে ভাই একটা দেশের পররাষ্ট্র সচিব, মন্ত্রীও না, সে যে ড্রামাটা করে গেল, এটা একবার চিন্তা করেন তো। আর এমনই একটা মানে আমরা হলাম যে সরকারি দলের লোক বলছে যে আমি ভারতের প্রতিনিধি। চিন্তা করতে পারেন যে আমি ভারতের বাংলাদেশের সংসদ নির্বাচনে ভারতের প্রতিনিধি, কত দুঃসাহস। এবং আমাদের দেশের পলিটিশিয়ানরা সেটা হজম করছে। হজম না করে আসলে কি করার ছিল? দুর্ভাগ্য হচ্ছে আগেই তো আমরা সঁপে দিয়েছি, হজম না করার তো পথ ছিল না। যদি হজম ব্যাপার হচ্ছে, আপনি যদি গত 3টা নির্বাচনের দিক খেয়াল করেন, বিনা ভোটে নির্বাচন, রাতের নির্বাচন, মারপিট করার নির্বাচন, এই নির্বাচনগুলিতে যারা অংশ নিয়েছেন তাদের নৈতিক মানদণ্ড কতটা শক্ত ছিল, নৈতিকতা কি ছিল, সেটা বিবেচনায় আনেন। কিভাবে ভিক্ষা চেয়েছে শেখ হাসিনার কাছে, ভিক্ষার খুদ নিয়ে আত্মতুষ্টি এবং দলগুলিকে শেষ করেছে, একবার বিবেচনা করে দেখেন। নৈতিকতার পরাজয় নিজে নিজে ঘটিয়েছে। ফলে এই পলিটিশিয়ানদের দিয়ে বাংলাদেশ রক্ষা আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না। ওই পলিটিশিয়ান যারা কিনা এই কাজগুলি করছে, সব পলিটিশিয়ান না। প্রিন্স ভাই, আমি বিরতি নিতে হবে, যদি 1 মিনিটে বলেন আগামীতে কি এই অবস্থার পরিবর্তনটাকে আপনি দেখেন? যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক তারা ভারতের সাথে বার্গেনিং পয়েন্টে চোখে চোখ রেখে কথা বলতে পারবে? আমি শোনেন, এক বাক্যে তো আর এটার উত্তরটা কারেক্ট হবে না, কারণ কারা আসছে তাদের পরে নির্ভর করবে, এটা ঠিক। কিন্তু আগে বলি, আমি এটা বলি, চোখে চোখ রেখে কথা বলতে হবে, এটা আমি কোনো সমস্যা দেখি না, যদি আপনি নিজে ঠিক থাকেন, আপনার নিজের, আমি ইমান শব্দটাই ব্যবহার করলাম মানে বুঝের জন্য। আর সাথে কি করতে হবে, এই আত্মনির্ভরশীল অর্থনীতির কথা হলো, এবং এটা ন্যায্যতার ভিত্তিতে খুবই সম্ভব। আমি প্রসঙ্গক্রমে এটা বলে যাই, পরে হয়তো বলতে পারবো আরো। সেটা হচ্ছে আমাদের কতগুলো অভিন্ন সমস্যা আছে, আপনি সমস্যাগুলো চিহ্নিত করে আপনি সেই আলোচনা কেন এখনো হচ্ছে না? আমরা তো বলবো যে অভিন্ন 57টা নদী, তার উৎস নিয়ে এটা দ্বিপাক্ষিক না হলে আমরা বহুপাক্ষিক আন্তর্জাতিক অঙ্গন বিভিন্ন জায়গায় যাব। আপনি এইভাবে চিহ্নিত করেন, চিহ্নিত করে প্রত্যেকটা পদক্ষেপ নিলে তখন দেখবেন তারাও কিন্তু চলে আসবে, তাই ছাড়া উপায় থাকবে না। আপনি আঞ্চলিক না পারেন উপ আঞ্চলিক, তারপরে দরকার হলে আমরা অন্য জায়গায় যাব, আপনি তাই না, সমস্ত আন্তর্জাতিক অঙ্গনে যাব, তাহলে কিন্তু পারা যাবে। এবং আমার ধারণা আগামীতে যারাই একটা নির্বাচিত সরকারের মধ্যে যদি নির্বাচনী ধারা আমরা ঠিক রাখতে পারি, স্বচ্ছতা জবাবদিহিতার ধারা ঠিক রাখতে পারি, যারাই ক্ষমতায় আসুক, কেউ যদি নতজানুটা করেও জনগণের সাথে সাথে তাকে প্রত্যাখ্যান করবে। এইবারে অন্ততপক্ষে সেই ঘটনাটা পরিষ্কার করে ঘটে গেছে বলে আমার মনে হয়েছে আর কি। যাক, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবারও আলোচনা ফিরবো। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং জনাব নূর খান, মানবাধিকার কর্মী। জনাব নূর খান, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে। তো আপনি বলছিলেন যে ভারতের সাথে আসলে যৌক্তিকভাবে এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে, এবং এই ইস্যুগুলো আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও এই বিষয়টা মাথায় রাখা উচিত। এই বিষয়গুলো নিয়ে রাজনীতিবিদদের ভিতরে একটা ঐক্যমত পৌঁছানো, আমরা তো আসলে এখন শুধুমাত্র নির্বাচন আর সংস্কার, এই দুইটা ইস্যু নিয়ে কথা বলছি। জি না, যদি আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা চিন্তা করেন, যে কথাগুলি আমি বা প্রিন্স বললেন, এই কথাগুলি কিন্তু সাধারণ মানুষের মনে। কিন্তু রাজনীতিবিদরা এখন পর্যন্ত আমার বিশ্বাস যে তাদের উপলব্ধি হবে যে বিগত দিনে যেভাবে তারা অনেকে ভেবেছেন সেই জায়গায় দেশটি নেই, দেশের জনগণ সেই জায়গায় নেই। ফলে তাদেরকে এই জায়গাগুলিতে ভাবতে হবে। দেখেন, এখনই কিন্তু ইতিমধ্যে জনগণের ভিতরে কিন্তু খুব স্পষ্ট কে কার রোল কি, প্রতিবেশীর সাথে কার কি যোগাযোগ, প্রতিবেশীর সাথে মাসোহারা কে নিতেন, মানুষ জানে না। এটা বোঝা মানে এটা মনে করার কোনো কারণ নাই। নির্বাচনের সময় ভারত কিভাবে পয়সা দিয়েছে সবই মানুষ জানে, এবং সেই জায়গা থেকে এখন অন্ততপক্ষে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন, আমার বিশ্বাস জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর আরেকটা বিশ্বাস যে এর মধ্যে নিশ্চয়ই কেউ কেউ তার উপলব্ধি করবেন এবং তারা নিজেদের রাজনীতি সেই জায়গায় সংশোধন করার চেষ্টা করবেন। কারণ দুর্ভাগ্যজনক হচ্ছে 90 প্রেক্ষাপটে যে সমস্ত রাজনৈতিক দলের যে ভূমিকা আমরা দেখেছি, পরবর্তীতে কিন্তু আমরা তাদের অনেককেই, যারা অনেক বিপ্লবী কথাবার্তা বলেছেন, তাদেরকে আমরা একেবারে নত জানু কাকে বলে শেখ হাসিনার সামনে,
নিজের গাড়ি আর নিজের মানে প্লট এর কাছে কিভাবে আত্মসমর্পণ করেছেন আমরা তো দেখেছি। এবং এখন যে তাদের দুরবস্থা, এই দুরবস্থার জন্য কিন্তু অন্য কেউ দায়ী না, ওই ব্যক্তিরাই দায়ী, যেই ব্যক্তিরা এই যে হাজার হাজার মানুষকে গুম, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার, জুলাই আগস্টের মানুষকে যে হত্যা, সব দায় কিন্তু এদের, এরাকে অস্বীকার করতে পারবে না কেউ, কারণ এরাই তো এই জিনিসটাকে টিকিয়ে রেখেছিল। আজকে অনেকে সাধু সাজার চেষ্টা করছেন, তো দেখেন তো এই গত 3টা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা কি জানতেন না যে রাতের ভোট সকালের ভোট রাত্রে হয়ে গেছে, আগের রাত্রে? তারা কি জানতেন না যে বাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে? এমনও তো ঘটনা আমরা জানছি যে নির্বাচনে, এর আগের নির্বাচনে বা লাস্ট নির্বাচনের টাকা, প্রধানমন্ত্রীর একটা ফান্ড সবার কাছে এবি ব্যাংকের টাকা চলে গেছে, এবং 1-2 টাকা না, কোটি কোটি টাকা, এবং সেটা আবার হাত বদল হয়েছে, কোন কোন টাকা চলে গেছে এই কর্মকর্তাদের পকেটে। নানানভাবে নির্বাচনকে কুলুষিত করা হয়েছে, এবং সেইখানে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা কিছু কিছু জায়গায় অতি উৎসাহী দায়িত্ব পালন করেছেন, এবং আরো মানে সিভিল আমলা যারা ছিলেন, এরা তো এই ভাগ বটোয়ারাগুলি করেছেন, পেয়েছেন। প্রধানমন্ত্রী এমপিদের টাকা দিচ্ছে, সেখান থেকে আবার তারা বকরা নিয়েছে। এই ঘটনাগুলি তো পাবলিকের চোখে দেখা, পাবলিক তো এই ঘটনা নিয়ে আলোচনা করে, এগুলি মানে আমার বা অন্য কারো কথা না, এই ঘটনাগুলি ঘটেছে। রাজনীতিটাকে কত বড় দুর্বৃত্তায়িত করেছে এরা, নিজেরা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বলেছেন এক সময়, তারাই আবার নিজেরাই দুর্বৃত্ত পরায়ণ। এখন এই যে 3টা নির্বাচনে যারা অনিয়ম করছে, আপনি বলছেন গণমাধ্যমে প্রচুর রিপোর্ট হয়েছে, এইগুলা নিয়ে এদেরকে খুঁজে বের করার জন্য কোন উদ্যোগ কি সরকারের আমরা দেখতে পাচ্ছি? আমরা বিভিন্ন সেক্টরে সংস্কার নিয়ে কথা বলছি। এত সমস্যা হয়েছে গত 15 বছরে, যদি বলেন তাহলে ওই যে কম্বলের লোম, মানে লোম বাস্তে কম্বল উজার, ব্যাপারটা এরকম। হেন জায়গা নাই যেটাকে ধ্বংস করা না হয়েছে। আপনি বিচার বিভাগের কথা বলবেন, এখন কিভাবে উল্টে যাচ্ছে বিচার, আমাকে বলেন। আমার প্রশ্ন একজন নাগরিক হিসাবে, যে একজনের 10 বছর দিলেন আজ থেকে 5 বছর আগে, আজকে আবার বলতেছেন খালাস, তার মানে ওখানে ত্রুটি ছিল, অথবা এখন যারা করছেন তারা ত্রুটি করছেন, দুইটার একটা, তার মানে এটা শেষ করে গেছেন। আসেন, পুলিশের কি ভূমিকা আমরা দেখেছি জুলাই আগস্টে, আমরা দেখেছি না আগ্রাসী কি ভূমিকা ছিল, এবং ওইখানেও কতিপয় পুলিশ তারা এমন আচরণ করেছেন যে স্বৈরাচারের শুধু দোষণ না, তারা মানে স্বৈরাচারকে রক্ষা করার জন্য মনে হচ্ছে যে তারাই এটার একটা অংশ। আমরা দেখি নাই গুলি কারা করছে, আমরা দেখি নাই বিডিআর মানে বিজিবি কি পজিশন নিয়েছিল, সেনাবাহিনী প্রথম দিকে কি পজিশন নিয়েছে, পরবর্তীতে কেন কিভাবে পাল্টে গেছে, সমস্ত জিনিস কিন্তু আমরা পাবলিক আমাদের চোখের সামনে হয়েছে। এটা এমন না যে পর্দার অন্তরালে হয়েছে। তবু ভালো যে শেষ ভালো যার। আপনি এই যে জুলাই আগস্টের বিপ্লবের এই যে পুলিশের আপনি বলেছেন, আমি সংক্ষেপে আজকের একটা ঘটনা আমি বলি যে গতকালকে রাতে আমরা একটা হসপিটালে একজন ডাক্তার সহ 4 জন স্টাফকে অ্যারেস্ট করতে দেখলাম, এবং তাদের কাছে কারাগারে পাঠানো হলো একজন রিক্সা চালককে পরিপূর্ণ ট্রিটমেন্ট না দেওয়ার কারণে। কিন্তু এই যে রিক্সাওয়ালাটা গুলিবিদ্ধ হলো, সেই পুলিশকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের না? অবশ্যই সেটা তো করা হচ্ছে না। এইটা তো অবশ্যই মানে দায়িত্ব, এবং সেটা খুঁজে বের করে সেই তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া। আপনার মনে থাকার কথা, ভিপি নূরের কথা মনে করেন তো, সে হাসপাতালে ভর্তি হয়েছে রাত্রে, গভীর রাত্রে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে, এই মডার্ন হাসপাতাল। আজ পর্যন্ত এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে না? নুরু প্রশ্ন তুলেছে, কেউ প্রশ্ন তুলে নাই। কেন? এই কেনর জবাবটা আসলে কে দেবে? আমি আসবো আপনার কাছে। আমি একটু রুহিন প্লিজ আপনার কাছে জানতে চাই যে পুরা রাজনৈতিক ব্যবস্থাটা, এই যে নির্বাচন সংস্কার, এই দুইটার ভিতরে পড়ে সরকার একদিকে, শিক্ষার্থীরা বা রাজনৈতিক দলগুলা, পরিস্থিতি কি খুব জটিল হয়ে যাচ্ছে আগামী দিনের জন্য? না, একটা তো আপনি এই জটিল কথাটা বলার আগে একটু বলতে হয়, আমরা আমাদের দলের দিক থেকে ইন্টারনাল যখন বা একটু বাইরেও আলোচনা করতাম বুদ্ধা মহলে, তখন বলতাম যে পরিস্থিতি হওয়ার পরে দিন যত যাচ্ছে একটু তরল হচ্ছে। তো এখন বলি যে তরল নাই, এটা জটিল থেকে জটিলতর হচ্ছে, এটা সত্য। এই এখন আমি যদি খুব মোটা দাগে বলি, যেমন এই যে একটা কথা আপনি বললেন যে নির্বাচন অন্য করা, লিটন ভাই বললেন যে লম্বাস্তে কম্বল উজাড়, কারেক্ট। আমাদের তারপরেও কতগুলো জায়গায় আমাদের অন্তত পক্ষে কি বলবো যে পাইলট ভিত্তিতে
একটা যদি আমরা priority list। করতে পারি তাহলে কোথায় কি হয়েছিল এটা আরো বেশি জানা থাকে। কেন আমি ওই প্রশ্ন উত্তর আসছি একটু বলি। আমি কিছুক্ষণ আগে একটা কর্মসূচিতে ছিলাম, সেখানে একজন উপদেষ্টা ছিলেন এবং দেশের বিশিষ্ট অনেকেই ছিলেন, আমাদের থেকে বোদ্ধা মানুষ। তো উপদেষ্টাই যে কথা বললেন যে এটা অনিয়ারে নিশ্চয়ই আপনাদের টেলিভিশনে আসবে, যে আমি তো ঢুকে দেখি যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু যখন ফাইল টেনে দিলাম যে এটা কে কি কারণে করা হলো, এর কোনো সমীক্ষা করা হয়েছিল না, কিছুই জানি না। মানে পরিস্থিতিগুলো এইরকমের সমস্ত জায়গায় হয়েছে। তারপর উনি বলছেন যে কি করব, যে প্রকল্পগুলো 40%-এর কম ওগুলো বন্ধ করেছে, কিন্তু 80%-এর উপরে ওটা রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা, ওর কোনো লাভ লোকসান না হয় না করতে হচ্ছে। মানে পরিস্থিতি এরকম ভয়াবহ পজিশন ছিল। আমি ওই কথাটা বলার একটা কারণ আছে বলছি। তাহলে এইটা যখন সামগ্রিক অবস্থা, এর থেকে উত্তরণ তো 1-2 দিনে হবে না। তাহলে আপনাকে ফিরে যেতে হবে কোথায়? স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, প্রকৃত তথ্য দিতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা সেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার তো একটা আপনি প্রাইমারি বলেন, আর একটা প্রধান ধাপই হচ্ছে নিশ্চিত ভোট করা। যে ভোটটা অনেকদিন ধরে নানা সময় হয়েছে, গত 3 বার এটা আরো ভয়াবহভাবে পুরো শেষ হয়ে গেছে। সুতরাং আপনাকে পুরো সংস্কার করে একটা নির্বাচনী ধারায় যেমন যেতে হবে, ওই কাজটা করার জন্য আপনি এইখানে যতটুকু পারবেন, এবং এটা উনি যে কথা বললেন কারেক্টলি বলছেন, মানুষ কিন্তু হয়তো অনেক সময় ভুল তথ্য জানে, একটু বাড়ায় জানে, কিন্তু কম বেশি মানুষ যেটা জানে কিছু না কিছু, কিন্তু ওই যে বলে কি যা রটে কিছু না কিছু বটে, ব্যবস্থা কিন্তু মানুষ জানে, মানুষ সচেতন হচ্ছে। আপনি যত বেশি এখন ভোটের ধারা আনতে পারবেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন, তখন কিন্তু আমরা ওই ধারায় যেতে পারবো। কারণ আপনাকে অ্যাটেনশন দিতে হবে যে আমার 2টা কাজ একই সাথে করার জন্য, যে আমি, কারণ দিন যত যাবে, ওই যে বললেন যে একটা জটিলতর হলে কিন্তু আপনি একটা ভালো ভোটের হারায় ফেলবো, পারবো না। কারণ বারবার আপনি মনে রাখতে হবে, আপনি যখন হাঁটছেন আপনাকে গাড়ি ঘোড়া আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনার শত্রুপক্ষ আছে টেনে ধরতে পারে সামনে থেকে পেছন থেকে, সুতরাং আপনাকে তো চলতে হবে যথাসময়ে বুঝ করে। তা অন্তত পক্ষে 3টা কথা বারবার এটা বলার চেষ্টা করি আমাদের বুঝ থেকে। আমাদের এইবার একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরও মনে রাখবেন পতিত শক্তি তারা যে কোনোভাবে দেশ বিদেশ নিজেরা মিলায় টেনে ধরতে চাইবে। আর একটা এটা মনে রাখতে হবে, না করলে ভুল করব আমরা, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে এবং নানা সময় দেশের মধ্যে নানা ধরনের অপশক্তি কিন্তু গড়ে উঠেছে, তারা কিন্তু গণতান্ত্রিক শক্তি না। আপনি রিসেন্টলি বিহেভিয়ার দিয়ে এগুলো বুঝতে পারবেন। তা আপনারা কিন্তু যে কোনো সময় তারা একটা অগণতান্ত্রিক জায়গায় ফেলে দিতে পারে আপনাকে। আর আরো বড় শত্রু আছে, সেটা কি? এই যে আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, আগের যে কোনো সময়ের তুলনায় ভূ রাজনৈতিক কারণে, তার ইকোনমির কারণে, আমাদের দেশের উপরে ডোমিনেশনের কারণে তারাও কিন্তু নানা সংকট তৈরি করতে পারে। তাহলে আপনাকে এত মোকাবেলা আপনি তো একা পারবেন না। সুতরাং আপনাকে ফিরে যেতে হবে দেশের মানুষের একটা ঐক্যবদ্ধতার করার ক্ষেত্রে। কিন্তু অনেক সময় আমার বিবেচনায় ভুলটা হয় কি জানেন, ঐক্যবদ্ধ আমরা মনে করি কাগজে লিখলাম আর ঐক্য হবে, এটা কোনোদিনও হয় না। আপনি দেখছেন, তাহলে তারও তো একটা চলতি ধারা আছে যে মিনিমাম আপনি কতগুলো পয়েন্ট ঐক্যমত্য যতটুকু সম্ভব করেন, তাতে আপনি লিখলেই কালকে পাশ হয়ে যাবে তা মনে করছেন। 90 তো হয় নাই, কিন্তু আপনি ডেমোক্রেসির ধারাটাকে যদি রক্ষা করতে পারেন, অন্তত পক্ষে সময় মতো ভোট, বা কথার কথা একজন ভোটে নির্বাচিত হলে তাকে রিকল সিস্টেম, বা ক্যান্ডিডেট 5 জন থাকলে যদি পছন্দ না হয় না ভোটের সিস্টেম, অন্তত পক্ষে ভোটকে টাকার হাত থেকে যদি আপনি কবজা থেকে মুক্ত করতে পারেন, এবং স্থানীয় সরকারকে যদি জবাবদিহিতার জায়গায় পারেন। আমি যত সহজে বললাম একদিকে হবে একদিনে হবে, আমি তা বুঝছি, এটা আমি বুঝেই বলছি, কিন্তু আপনি যদি ওই ধারাটা চালু রাখতে পারেন, তাহলে কিন্তু আমরাও আমাদের এই গণতন্ত্রের ধারায় যেতে পারবো, আত্মমর্যাদাশীল ধারায় যেতে পারবো। এইটাই হচ্ছে মানে আমাদের মূল কথা। কিন্তু এর বিকল্প তো কোনো ধারা আমরা দেখছি না। বিকল্প আর একটা আছে, খুব সত্যি কথা বলতে, কি কথাটা কেমন শোনাবে জানি না, সেটা হচ্ছে আপনি তো পুরো যে ধরেন আজকেও বয়ান আমরা এখানে বা আমরাও বললাম, সংকট এত গভীরে, আপনি পুরো যদি খোল নলচে না পাল্টাতে পারেন হয়তো কিছু হবে না। কিন্তু আপনি তো এখনকার এই যে রেজিম, এখনকার রেজিম হচ্ছে পারবেন না কেন? কারণ এটা তো একটা অভ্যুত্থান হয়েছে। যদি বিপ্লব হইতো বুঝতাম যে একটা দল গোষ্ঠী তারা আছে, তারা সুনির্দিষ্ট নীতিমালা করেছে, তাদের জনগণের সম্মতি নিছে, নেওয়ার পরে ক্ষমতা দখল করছে এবং ওইটা তারা বাস্তবায়ন করেই যাবে, তা তো না। থাকা দরকার, এটা কিন্তু সেটাও এবারও না, যেটা আমার 90-তেও ছিল এটাও না। তাহলে সেইখানে যারা আছে আপনি দেখেন না, এটা আমি এই কথাটা বলতে চাই না, বেশি বললে হয়তো অনেকে, কারণ আমরা কোনো নেগেটিভ অ্যাসপেক্টটা নিতে চাই না। আপনি উপদেষ্টাদের সব কি ঠিক আছে? সব কি অ্যাকচুয়ালি কথা বলতে পারে? সব কি জানে কোনো ঘটনা? আমি বলছি সেইটাও আমরা কোশ্চেন করতে চাই না, কারণ এই ধরনের সংকট যদি আমরা সামনে নিয়ে আসি এবং পড়ি, অপশক্তি সুযোগ পাবে। সুতরাং আপনি সংস্কারের ধারায় যে কথাগুলো বলা হচ্ছে, কতগুলো, যেমন ধরেন এইখানে আমাদের আন্তর্জাতিক অঙ্গনের কথা আপনি সুনির্দিষ্ট করেন,
নির্বাচনের সামনে যান, দেখেন আপনি হয়তো যার কাছ থেকে আশা করছেন, এটা আমার ধারণা, আমার হয়তো কাল্পনিক ধারণা, ভুল হইতে পারে, হয়তো আপনি মনে করছেন যে ও বোধহয় ইন্ডিয়ার একটু ধান্দাবাজি অমুক করতে পারে, কিন্তু আমার ধারণা আপনি যদি তথ্যটা সামনে আনতে পারেন, দেখবেন ভোটের সময় তাকেও কিন্তু ওত করতে হবে, যেইটা ছাড়া কিন্তু আমি নতজানুটা নিয়ে করবো না, জনগণ তাকে রিজেক্ট করবে। আপনি দুর্নীতি অন্যান্য পয়েন্টগুলো যদি সামনে আনতে পারেন, উন্নয়ন ধারার এই কাজগুলো যদি আনতে পারেন, তাহলে কিন্তু হবে। যেমন আমি আজকে ওইখানে একটা মানে কথা বলার আমার সুযোগ ছিল, আমি 30 সেকেন্ডে শেষ করি। আমি এখানে 2টা পয়েন্ট বললাম যে অন্তত পক্ষে রাজনীতির এই জায়গাটা, যে আমাদের দেশের যে অর্থনীতির একটা মানে কি উন্নয়ন দর্শনের সংস্কার করতে হবে, সেটা ছাড়া পারবেন না, সেটা একটা জায়গা আনতে হবে। আমাদের অনেক সংস্কারের কথা বলছি, জিনিসপত্রের দাম কমাইতে পারতেছি না, বাজার ব্যবস্থা সংস্কার আলোচনা কিন্তু আমরা করলাম না বলেই তো আজকে সংকটে পড়লাম। তা আপনি যদি দৃশ্যমান বাজার ব্যবস্থা সংস্কার করে বাস্তবায়ন করতে পারেন, আর পুরো উন্নয়ন দর্শনের সংস্কারকে সামনে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আত্মমর্যাদাশীল এবং চোখে চোখ রেখে এই দেশের মধ্যে দুর্বৃত্তদের সাথে যেমন আমরা কথা বলতে পারবো, বিরুদ্ধে কথা বলতে পারবো, বিদেশেও পারবো, সেই ধারায় আসা দরকার বলে আমি মনে করি। ঠিক। জনাব নূর খান, আপনি যদিও রাজনীতির লোক না, যেমন প্রিন্স ভাই খুব সাবলীলভাবে বললেন, সরাসরি লোক না, সরাসরি লোক না, তো নির্বাচন নিয়ে কিন্তু এখন একটা কথা হচ্ছে যে নির্বাচন দিলেই কি আসলে সব সমস্যার সমাধান হবে, সেটা নিয়ে আসলে বিতর্ক রয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, এখনই নির্বাচনের জন্য কি দেশ প্রস্তুত বা জনগণ কি প্রস্তুত? দেখেন, একটা তো আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে কিন্তু গণতন্ত্রের চর্চা অনুপস্থিত, এটা একটা বড় কারণ কিন্তু আজকের নানান সমস্যার ভিতরে। আর একটা হচ্ছে আদর্শিক রাজনীতির বড় অভাব। আর এই মুহূর্তে নির্বাচনের যে বিষয়টি এসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন যত দীর্ঘায়িত হবে তত সমস্যা আরো বাড়বে। সমস্যার সংকট উত্তরণের জন্য খুবই জরুরি হচ্ছে একটা নির্বাচন। কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ অনির্বাচিত সরকারের অধীনে ছিল, তথাকথিত নির্বাচনের মাধ্যমে, এবং যেখানে জবাবদিহিতা ছিল না, স্বচ্ছতা ছিল না, সমস্ত জিনিস দৃশ্যত ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে সমস্ত কাঠামোগুলি শেষ। সেখানে যদি এখন একটা নির্বাচিত সরকার না আসে, এবং পাশাপাশি এখন থেকে যে সংস্কারের প্রস্তাবনাগুলি এবং সংস্কারের কাজ শুরু করা দরকার, সেই কাজগুলি শুরু করার পাশাপাশি নির্বাচন দিয়ে দিলে নির্বাচিত সরকারের পক্ষে ওই যে কাঠামোর বাইরে আসার সুযোগ কমে যাবে। যদিও ওইটা হয়তো নির্বাচনের মাধ্যমে হয়তো রাজনৈতিক দলই ক্ষমতা নেবে, কিন্তু রাজনৈতিক দলের বিকল্প আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক দলের বিকল্প কোনো শক্তি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। যারা রুহিন হোসেন প্রিন্স, একটা দিন জানতে সেটা হলো 4টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিল, আরো বেশ কয়েকটা সংস্কার কমিশনের রিপোর্ট হয়তো সামনে পাওয়া যাবে। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হবে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। আপনার মনে হয় যে ঐক্যমত্য কমিশনের সাথে যখন রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা হবে, তখন কি এখন যে পরিস্থিতিটা আছে সেটার থেকে একটু ভালোর দিকে যাবে? না, আসলে ঐক্যমত্য কমিশন কেন কিভাবে করবে এই ব্যাপারে আমরা জানি না, এবং আমার ব্যক্তিগত মত বলি, এই পদ্ধতিটাকে আমি খুব কারেক্ট মনে করি নাই। কেন তাও বলি, এটা এখন না, আগেই ওনাদেরকে বলেছিলাম, যখন এই কমিশনকে দায়িত্বগুলো দিল, তখন যদি তারা বলতো যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে এবং অন্যান্যদের সাথেও সংলাপ করে, সংলাপ শব্দটা বোধগম্য বলে বলছি, মানে আলাপ আলোচনা করে আপনার উত্থাপন করেন, তাহলে তাতে দরকার হলে যদি একটু সময়ও নিত, আপনি কংক্রিট করতে পারতেন। কিন্তু আপনি একটা টিমকে দায়িত্ব দিলেন, মানে কথাটা বারবার বললে অনেক সময় খারাপও শোনায় আমার মুখের কথা, তবু আমি এটা বলে দিই, কারণ হয়তো এই কথাটা অনেক সময় আমরা দেখেছি, এগুলো হয় কি জানেন, ওই যে যখন ঐক্যমত বললেন, ডাকবে একটা জায়গায়, ডেকে বলবে আমরা তো দেখলাম এখন চল, বলবে যে আসেন 10টার সময় আসেন, চা খান, 10:30 আলোচনা শুরু হবে, 5 মিনিট করে মত দেন, এটা ওইটা কি মনে করেন, তারপরে শেষ পর্যন্ত রিকমেন্ডেশন হবে, কেউ গ্রহণ করবেন, আপনি জোর করে করলেও এটা দিয়ে হয় না। সুতরাং ওই যে ঐক্যমত্য বললেন, ওইটা জরুরি না, আমার মানে ওইটা পারবে না, কিন্তু ঐক্যমত্য জরুরি। তার জন্য দরকার হচ্ছে 1 নম্বর আপনি নেন, যে ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে আছি, যে যেনতেন নির্বাচন আমরা চাই না, আমরা চাই কি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। তার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার যতটুকু প্রয়োজন, সেটার জন্য আসেন 1 নম্বর আপনি ওই টিমকে দায়িত্ব দেন। আমার ধারণা 1 মাসের মধ্যে রাজনৈতিক দল ওনাদের সাথে কথা বলে এইটুকু ওনারা বলুক যে এই আমার কথার কথা 100টা পয়েন্ট, এই 15টা পয়েন্টে সব দল ঐক্যমত্য হয়েছে, এই পয়েন্টে এইটুকু অল্প একটু দ্বিমত আছে, আর এইটুকে নাই, আপনি সেটাকে নেমে যান। আর অন্যান্য কতগুলো বিষয় আছে যেটা আপনি হাত দিতে যেই আপনি সংকট তৈরি করবেন। সংবিধান নিয়ে অলরেডি যে সংকট ইতিমধ্যে করেছেন, দেশের নামকে নিয়ে যদি কোশ্চেন, মুক্তিযুদ্ধের মূলনীতি নিয়ে কোশ্চেন তুলছেন, অন্যান্য পয়েন্টগুলো আপনি অহেতুক বিতর্ক করে আসল এজেন্ডাকে আপনি অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, যা এখতিয়ারও নাই, এবং নতুন নতুন সংকট তৈরি করছেন, তা সেটা তো দরকার নেই। কিন্তু ধরেন দুর্নীতির বিষয়,
আপনি অন্যান্য যে বিষয় আছে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, আরো অনেক বিষয় সংস্কার আছে, সেইগুলো নিয়ে আসেন না, এনে কতগুলো প্র্যাকটিক্যাল কাজ করেন। এবং যদি আপনি, যেমন আমরা তো মনে করি যে নির্বাচন 2025 শেষ হওয়ার কোনো দরকার নেই, তার অনেক আগেই সম্ভব। এবং এখন থেকে আপনি ধরেন কল্পনায় যে আমি যদি আগামী 6-7 মাসের মধ্যে একটা নির্বাচনী কংক্রিট টাইম ফ্রেম করি, যদিও টাইম ফ্রেম করার ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের সাথে বসলে আমরা বলতে পারতাম যে এইগুলো সংস্কার ছাড়া আমরাও তো রাজি না, এই সংস্কারে যে সময় লাগে তাই দেবো, তাতে 6 মাস লাগলে দেবো, যদি 6 মাসে না 8 মাস লাগলে সেটাই করা উচিত, তাতে আপত্তি নেই। এবং এই সময়কালে আপনি ক্ষিপ্রতার সাথে ওই যদি ঐক্যবদ্ধ যতটুকু ঐক্যমত হয়েছে করবেন, তাহলে উনি যেটা বললেন আমি এই পয়েন্টে একমত, যে এটা কিন্তু 90 এবং অন্য সময়ের দিলে মূল্যায়ন করে ভুল করবেন। এইবারের গণঅভ্যুত্থান একটা ভিন্ন, সবার মধ্যে ভিন্ন চরিত্র, মানে ভিন্ন চরিত্র, সবার মধ্যে ভিন্ন কি স্লোগান নিয়ে এসেছে। এবং আমার ধারণা রাজনীতিক, আমি যাদেরকে, আমরাও রাজনীতির বিরোধিতা করি, আদর্শিক রাজনীতি তারা না, কারণ আদর্শের কথা উনি বলছেন, খুবই কারেক্টলি ফাইন্ড আউট করেছেন বলে মনে করি, তারাও কিন্তু বুঝছে টাকা কামাই করলে এবং বিদেশে রাখলেও আমার কোনো উপায় নাই। উপলব্ধি যে হবে না তা না, আপনি এর মধ্যে যদি কিছুটা হইল, আমি কিছুটা সব শব্দ বললাম, আপনি যদি আইনের ধারা, স্বচ্ছতা, জবাবদিহিতার দ্বারা করতে পারেন, তাহলে দেখবেন তারাও কিন্তু মানুষের কাছে যাওয়ার সময় অঙ্গীকারের জায়গায় যাচ্ছে। সেই জায়গায় ফেলে দেওয়ার কাজটা করেন, করে খালি মাথায় নেন একদিনে হবে না, একবারে এটা একটা দীর্ঘমেয়াদী একবারে সময় হবে না, লাগবে, তবে একটা ভালো একবারে হবে না, নির্বাচন কিন্তু আপনারা চান। চলমান থাকবে, গণতান্ত্রিক ধারাটা তাহলে থাকবে বলে আমি একেবারেই মনে শেষ। করি। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।